আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো, এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য আমি বসে পড়লাম, আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ আপনাকে। আমাকে আমার ন্যায্য অধিকার দিতে হবে কথা বলার জন্য। জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া। জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমি আজ বক্তব্য দেব না, এই জন্য দিব না, আমি হলাম শিক্ষক। 46 বছর যাবৎ আমি শিক্ষকতার পেশায় আছি। আমার কাজই বক্তৃতা দেওয়া। আমারা দেন 6 মিনিট, আর অন্যদের দেন 10 মিনিট 12 মিনিট। এই প্রতিবাদে আমি বক্তব্য দিলাম না। একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন 8 নম্বরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিকমতো রাখতো, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য আমি বসে পড়লাম, আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আমরা আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম বা জানিয়েছি। দেওয়া না দেওয়া ইটস আপ টু ইউ, ইটস ইউর ফ্রিডম। বাট টাইমের যে বিষয়টা, সেটা আমাদের তৈরি না। মাননীয় ট্রেজারি বেঞ্চের চিফ হুইপ তিনি সময় এবং সিরিয়াল করে দেন, সেই হিসাবে আমাদের এই বেঞ্চ থেকে আমরা চলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সেলিম ভুঁইয়া সাহেবকে মাইকটা দেন, উনি কি বলতে চাচ্ছেন একটু বুঝার চেষ্টা কেন করেন। এটা হবে? আস্তে আস্তে বলেন যেন আমরা বুঝতে পারি। জনগণের প্রতিনিধি, আমিও জনগণের প্রতিনিধি, সুতরাং আমারও রাইট আছে এখানে কথা বলার। আমাকে আমার ন্যায্য অধিকার দিতে হবে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আজকের মহান মাননীয় সদস্য, আপনি কি বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত দিতে চাচ্ছেন? 6 মিনিট দেওয়া হলো আপনাকে। যে বাজেট পেশ করা হয়েছে, এটা একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঐতিহাসিক বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, কিন্তু মন খারাপ, ভালোভাবে দিতে পারতেছি না। আজকে এই শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষা খাতের উপর যেহেতু সর্বোচ্চ বাজেট, এই জন্যই আমার একটু বক্তব্য বেশি দেওয়ার প্রয়োজন। এই শিক্ষা খাতের বাজেটটা যাতে ঠিকমতো কাজে লাগানো হয়, কারণ এই শিক্ষা খাতে আগে যে বাজেট রাখা হয়েছিল, সেই বাজেটে দেখা যায় যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়তো প্রশিক্ষণে, শিক্ষকদের প্রশিক্ষণ। মাননীয় স্পিকার, আপনি শুনলেও অবাক হবেন, এই যে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে বাজেট রাখা হতো, শিক্ষার উন্নয়নের জন্য না, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণে শিক্ষকদেরকে না পাঠিয়ে আমরাও এই প্রশিক্ষণে যাইতো, শিক্ষকদের প্রশিক্ষণে। এবং আমরাও এই শিক্ষকদের প্রশিক্ষণে গিয়ে তাদের আত্মীয় স্বজনকেও সেই প্রশিক্ষণে নিত শিক্ষকের নাম দিয়ে। এবং সেখানে তারা যে ট্রেনিং নিয়ে এসে, আমরা দেখা গেছে যে একজন উপসচিব প্রশিক্ষণ নিয়ে আসছে, উনি প্রশিক্ষণ নিয়ে এসে 2 মাস পরে তাকে বন মন্ত্রণালয়ে ট্রান্সফার করে দিছে। এখন উনি ছাত্রদের প্রশিক্ষণের জন্য যে ট্রেনিং নিয়ে আসলো, সেই ট্রেনিং কি উনি বাঘকে শেখাবে, না ভাল্লুককে শেখাবে, না সাপেরে শেখাবে? এটা প্রশ্ন। এই ধরনের বাজেটকে যাতে অপচয় করা না হয়, আর যাতে এই ধরনের দুর্নীতি শিক্ষা খাতে না হয়, সেটাকে দেখতে হবে। এখানে আপনার আমাদের এত বড় রিস্ক নিয়েছেন এই সরকার, যে কিভাবে শিক্ষার উন্নয়ন করা যায়। আপনি দেখেন, এই একটা পত্রিকায় লেখা আছে, পাঠ্য বই মুদ্রণে এনসিটিভিতে ফের সক্রিয় আওয়ামী সিন্ডিকেট। কেন আমাদের কি লোক নাই? আওয়ামী সিন্ডিকেটদের কাছে কেন? এখানে পরিষ্কার বলা আছে যে সবচেয়ে বেশি বিতর্কিতদের মধ্যে আছে এনসিটিভির সচিব অধ্যাপক শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌস। তিনি আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপুমনির ঘনিষ্ঠ পানি জাহাঙ্গীর, শাহিদুল কবির, রতন কুমার, নিজামুল হক সিন্ডিকেটেরও সক্রিয় সদস্য ছিলেন। এখন তাকে আবার এখানে কেন এই সুযোগটা দেওয়া হলো? এটা আমার আপনার মাধ্যমে প্রশ্ন। এবং ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে, যারা আমাদের দেশের এই ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে বঞ্চিত করে, এখানে প্রায় 2000 কোটি টাকার মুদ্রণ কাজ ভাগ বাটোয়ারা করা হচ্ছে।
এটা তদন্তে দেওয়া হোক, এবং তদন্তে দেওয়া হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেই আপনার টাকাটা রেখেছেন শিক্ষা খাতে, যে 1,36,606 কোটি টাকা, এই 6 কোটি টাকার সঠিক ব্যবহার করতে হবে। এখানে দেখা যায় কারিগরি শিক্ষার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা, কর্মমুখী শিক্ষার কথা প্রাধান্য দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এই কর্মমুখী শিক্ষায় আপনার এখানে এটার উপর আসলে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি চালু না করেন, নতুনভাবে যদি আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা না হয়, তাহলে তো আপনার কিভাবে এই শিক্ষার মান উন্নয়ন করবেন আপনি কারিগরি শিক্ষার? সুতরাং এই কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার জন্য, তৈরি করার জন্য, সেই শর্তগুলি কিছুটা শিথিল করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এখানে বাড়াতে হবে। এখানে এনটিআরসি নামক শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষক নিয়োগের জন্য যে একটা আপনার এনটিআরসি বিগত সরকারের সময়, বিএনপি সরকারের সময় এনটিআরসি করা হয়েছিল শিক্ষকদের একটা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য, কিন্তু এই রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ এখন মানে কয়েক হাজার নকল সার্টিফিকেট দিয়েছে। এখন এই নকল সার্টিফিকেটধারীরা, এই যে একটা পরীক্ষা নেওয়ার একটা প্রক্রিয়া চলছে, নকল সার্টিফিকেটধারীরা এখন এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতেছে। এই জন্য আগে নকল সার্টিফিকেটধারী যারা, তাদেরকে বাইর করতে হবে। আমরা চাই যোগ্যতা সম্পন্ন, মেধা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হোক, কিন্তু সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এনটিআরসির যে বর্তমান সিস্টেম, এই সিস্টেমে মাননীয় আইনমন্ত্রী যদি এখানে থাকেন, ওনাকে আমি জানাতে চাই যে আইনের কোথাও বলা নাই এনটিআরসি শিক্ষক নিয়োগ দিতে পারবে। যেহেতু আইনে বলা নাই, সুতরাং এটা কিভাবে তারা শিক্ষক নিয়োগ দেবে? এই জন্য শিক্ষক নিয়োগের জন্য একটা মিনি আপনার কমিটি গঠন করা হোক, যে বিসিএসের আদলে, যাতে প্রকৃত এবং মেধা সম্পন্ন শিক্ষকরা আমরা এখানে নিয়োগ পেতে পারি। আমরা চাই একটা এই শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য আবারও যদি সেই ফ্যাসিস্ট সরকারের আমলের মতো এখানে শিক্ষা অধিদপ্তরের একটা দুর্নীতি রাখরা, এনটিআরসিও একটা দুর্নীতি রাখরা, আপনার টেক্সট বুক হলো আরও বেশি দুর্নীতি রাখরা, এগুলিকে ঢেলে সাজাতে হবে। এগুলিকে ঢেলে সাজানো না হলে আমরা কিন্তু আগের অবস্থায় থাকব, এবং জাতির কাছে আমাদের উত্তর দিতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, হাজার হাজার কোটি টাকা, 1,36,000 কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ রেখেছেন, আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী কেন বিতর্কিত হবে? উনি তো করেছেন এদেশের শিক্ষার উন্নয়নের জন্য। সেই জন্য আমি চাই যে বেসরকারি শিক্ষকদের যে চাকরি জাতীয়করণ, আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বলেছেন, এটা কিন্তু 2010 সনের 12ই মে চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে তৎকালীন বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা মরহুমা বেগম খালেদা। মাননীয় সদস্য, আপনাকে আরো 3 মিনিট সময় বৃদ্ধি করা হলো। আমি যদি সরকার গঠন করতে পারি, এদেশের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করব। ওনার এই ঘোষণার সময় আজকের যিনি আমাদের মাননীয় মহাসচিব বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেখানে উনি ছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী তৎকালীন ডক্টর উসমান ফারুক সাহেব ছিলেন, খায়রুল কবির খোকন সাহেব ছিলেন, আমানুল্লাহ আমান সাহেবরা ছিলেন, জয়নুদ্দিন ফারুক সাহেব সেদিন ছিল। সুতরাং আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণার বাস্তবায়ন করতে হবে। নন এমপি শিক্ষকদেরকে এমপিভুক্ত করতে হবে, এবং এফতাদিয়া মাদ্রাসার শিক্ষকদেরকেও এমপিভুক্ত করার আওতায় আনতে হবে। সুতরাং এই বিষয়গুলি যদি আমরা না আনি, শিক্ষায় আমরা বলবো যে শিক্ষার উন্নয়নের কথা বলবো, শিক্ষকদেরকে অভুক্ত রেখে তো শিক্ষার উন্নয়ন করা যাবে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড, সেই শিক্ষকদেরকে অভুক্ত রাখা যাবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় না শিক্ষকদেরকে অভুক্ত রাখার জন্য। মাননীয় স্পিকার, আজকে যেহেতু আমার সময় কম, আমি যদি আগের নির্ধারিত 8 মিনিট পাইতাম, আপনি 2 মিনিট দিলে 10 মিনিট হতো, এখন পাইলাম 9 মিনিট, আরও 1 মিনিট কম আছে আমার। তো যাই হোক, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন। আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু উনি শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন। আমরা চাই এই বরাদ্দটা আগামী 5 বছরের ভিতরে জিডিপির 5% উন্নীত করা হোক, এবং 5% উন্নীত করে আমাদের এই সমস্যাগুলি দূর করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, আমাদের যে পুলিশ, আমার যে এলাকা, সেই এলাকার পুলিশ প্রশাসন, তাদেরকে যদি বলা হয় যে ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন, ওনারা বলে কীভাবে ধরবো, আমার তো নাই, ওই যে গাড়ি নাই, পরিবহন নাই, তাদেরকে গাড়ি দেন প্রয়োজনে, কিন্তু
তাদেরকে ধরার একটা ব্যবস্থা করেন এই মাদক সেবনকারীদের। কিন্তু মাদক সেবন যারা করে আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য এর মধ্যে জড়িত, ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। সুতরাং এই পুলিশকে, এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ, এই প্রশাসন ইউনো ডিসি যারা আছে তারা আওয়ামী লীগের ইউনো ডিসি, তাদেরকে কি করা হয়েছে হয়তো মতিঝিল থানা থেকে ট্রান্সফার করে আপনি নারায়ণগঞ্জ থানায় দিয়েছেন, কিন্তু এরাই তো, এদের ভিতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায় নাই। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার জন্য, বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য পুলিশ কাজ করছেন, এই প্রশাসন কাজ করছেন। আমাদের এমপিদের কথা তারা শোনে না, তারা তাদের কাজ দিয়ে ব্যস্ত থাকে। সুতরাং সত্যিকারভাবে যদি এই বাজেট বাস্তবায়ন করতে হয় তাহলে এই প্রশাসনকে এবং এই পুলিশ বাহিনীকে জেলে সাজাতে হবে। এই পুলিশ দিয়ে বাংলাদেশের কখনো মঙ্গল আমরা আশা করতে পারি না। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, এই ভাটেরচর থেকে হোমনা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অধিকাংশ অংশই ভাঙ্গা এবং তিতাসের অনেক অংশই ভাঙ্গা। তিতাসে আরেকটা মিনিট দেন আমাকে, 7 মিনিট হয়েছে, 7 সেকেন্ড আছে, আরেকটা মিনিট আগে থেকে দেন, আমি শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে। আমার এলাকায় 1 মিনিট দেয়া হলো, শেষ করেন তারপরেও। হ্যাঁ, এখানে একটা এলাকা আছে ঝগড়ার চর, এই ঝগড়ার চরকে আমরা শান্তির চরে পরিণত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং এই তিতাস নদীর পরে এখান থেকে আপনার এই গ্রামটি সম্পূর্ণ একটা দ্বীপ এলাকা, বিচ্ছিন্ন এলাকা। এখানে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী, মাননীয় মহাসচিব, উনি পদক্ষেপ নিয়েছেন এই নদীর উপর সেতু নির্মাণ করার জন্য। সেই জন্য আমি মাননীয় মহাসচিবকে এবং আজকের আমাদের স্থানীয় সরকার যে মন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভবেরচর থেকে মেঘনা যাওয়ার এই রাস্তা, মেঘনা হয়ে হোমনা যাওয়ার রাস্তাটা, এটা মেরামত করার জন্য। এবং আমরা যে যাই, আমাদের গাড়ি ওইখানে পড়ে জায়গা, মানুষ দিয়ে আবার উঠাইতে হয়, তো সেই অবস্থায় থেকে পরিত্রাণে আমরা উপায় খুঁজছি। এবং মাননীয় এলজিআরডি মন্ত্রীকে আমি আরেকটা অনুরোধ করব, তিতাসকে একটি পৌরসভায় পরিণত করার জন্য। তিতাস একটি পৌরসভা যাতে হয়, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, আপনি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাড়া দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আপনারা জানেন গতকালকে ট্রাইব্যুনালের একটি বিচারের রায় এসেছে, কিন্তু দুঃখজনকভাবে সেই রায় বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। এবং আমরা মনে করি সেই রায়ের মাধ্যমে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, যারা শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে, তারা কোনো ন্যায় বিচার পায়নি। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাড়া দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এই সরকার আসার পরে মাত্র 2টি মামলার রায় আমরা পেয়েছি এবং তদন্ত কার্যক্রমে রিপোর্ট দাখিলে আমরা যথেষ্ট ধীরগতি দেখছি। ফলে আমরা আশা করব যে সরকার এবং ট্রাইব্যুনাল দ্রুত সময়ের মধ্যেই বিচার নিষ্পন্ন করবে এবং অলরেডি শেখ হাসিনার মামলার রায় হয়ে রয়েছে। আমরা আশা করব যে শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। এবং শহীদ পরিবারদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের আর্থিক সহায়তা, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, সেই সকল কার্যক্রম যাতে যথাযথভাবে পালন করা হয়। আমরা যে কবরস্থানগুলো আজকে আসলাম এবং সারা বাংলাদেশে যে কবরস্থানে সংরক্ষণ করার একটা পরিকল্পনা ইন্টারিম গভর্নমেন্টের সময় নেওয়া হয়েছিল, কিন্তু এই কর্মসূচিটা পালন করা হয়নি, এই কার্যক্রমটা পালন করা হয়নি। ফলে আমাদের দাবি থাকবে যাতে কবরস্থানগুলো সংরক্ষণ করা হয়। আর প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমাদের যে অন্যতম দাবি যে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন। আমরা দেখলাম এই নির্বাচনের
যে গণভোট এবং নির্বাচনের অন্যতম কমিটমেন্ট ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কার, বৈষম্যহীন বাংলাদেশ, আমরা এই সংস্কার এখনো পাইনি। ফলে এবারের জুলাই গণ অভ্যুত্থান যে উদযাপন, সেটা বার্ষিকী পালনের আমাদের অন্যতম মোটো হচ্ছে এই গণহত্যার বিচার এবং সংস্কার বাস্তবায়ন। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণ অভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জাদুঘর, যেটা সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নিবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। এবং আমরা দুঃখজনক ভাবে দেখছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এই পুরা 36 দিন ব্যাপী সরকারের নানা রকম কার্যক্রম এবং স্মৃতি কার্যক্রম ছিল। আমরা এই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা কোনো ধরনের তাদের কর্মসূচি ঘোষণা দেখতে পাচ্ছি না। ফলে আমরা আশা করব সরকার দ্রুত